শুভ সকাল। ব্যবসায় শিক্ষা শাখার কলেজ ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়েন্স স্যার, যথারীতি ফিন্যান্সের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আমরা গত ক্লাসে অধ্যায় 8-এর নগদ অর্থ সংরক্ষণ এই অংশটা শুরু করব বলে আজকে বলেছিলাম, এবং গত ক্লাসে আমরা সর্বোচ্চ মজুদ, সর্বনিম্ন মজুদ অর্থাৎ মজুদ অংশটা শেষ করেছি। তো আজকে আমরা নগদ ব্যবস্থাপনার অংশটা নিয়ে কথা বলবো এবং এর উদ্দেশ্য, নগদ রূপান্তর চক্র, নগদ আবর্তন, এই কয়েকটা জিনিস দেখব। তো আমরা এই স্লাইডটা এর আগে দেখেছিলাম যে চলতি সম্পদ ব্যবস্থাপনার অংশটা আমরা শুরু করছিলাম, যেটা 4টা অংশ। তার মধ্যে যেটা রেড মার্ক করেছি আমি, সেটা আমাদের পড়া হয়ে গেছে, মজুদ অন্য ব্যবস্থাপনা। সেখান থেকে আমরা বেশ কয়েকটা সূত্র দেখেছি: সর্বোচ্চ মজুদ, সর্বনিম্ন মজুদ, ইও কিউ, মোট ব্যয় নির্ণয়, ফরমায়েশ ব্যয়, তারপরে আমাদের অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট, এগুলা সব আমরা কিন্তু মজুদ পণ্য ব্যবস্থাপনায় দেখেছিলাম। তো আজকে থেকে আমরা আলোচনা শুরু করব নগদ ব্যবস্থাপনা। নগদ ব্যবস্থাপনাটা কি, আমরা একটু সেটা থেকে আসি। অর্থাৎ দক্ষতার সাথে নগদ অর্থ আদায়, পরিশোধ এবং কি পরিমাণে নগদ অর্থ হাতে রাখা উচিত তা নির্ধারণ করাকে আমরা নগদ ব্যবস্থাপনা বলি। মজুদ ব্যবস্থাপনা আমরা যেমন বলেছিলাম যে কতটুকুন মজুদ আমার কাছে রাখা উচিত, কতটুকুন মজুদ রাখলে আমার মার্কেটের ডিমান্ডের সাথে আমি যেতে পারবো, কতটুকুন মজুদ রাখলে আমার অতিরিক্ত হবে না, সেটা ব্যবস্থাপনা ছিল মজুদ ব্যবস্থাপনা। ঠিক আমাকে নগদ টাকার ক্ষেত্রেও সেটা চিন্তা করতে হবে, কারণ আমি এক্সেস নগদ টাকা যদি আমার হাতে রেখে দেই, তাহলে কিন্তু আমি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারতেছি। আবার দেখা গেল আমি সব টাকায় বিনিয়োগ করে রাখছি, আমার রেগুলার খরচগুলো আমি দিতে পারতেছি না। তো এর জন্য নগদ ব্যবস্থাপনা কিছুটা একটা স্ট্যান্ডার্ড হইতে হবে, যে আমার কত টাকা হাতে থাকতে হবে, স্ট্যান্ডার্ড থাকতে হবে। তো যদি নগদ অর্থের ঘাটতি দেখা দেয়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে, যা ক্ষতির সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ আমি রেগুলারের বেতন দিতে পারতেছি না, আমি রেগুলার বিদ্যুৎ বিল দিতে পারতেছি না, তাহলে আমার হাতে টাকা না থাকলে সে ধরনের সমস্যা দেখা দেবে। আবার যদি আমার কাছে অতিরিক্ত অর্থ থাকে, তাহলে কি আমার বিভিন্ন ক্ষেত্রে আমি বিনিয়োগ করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমার সেই সব জায়গা থেকে যে টাকাটা আসতো, সেই টাকাটা আসবে না। আমি যদি নর্মালি চিন্তা করি, আমরা যদি আমাদের আলমারিতে টাকা ফেলায় রাখি, তাহলে কিন্তু কোনো লাভ নেই, কারণ আলমারিতে টাকা থাকলে ওই টাকা ওইটাই থাকবে। আমরা ফিনান্সের লোকজন চিন্তা করব কি, যে আমি ওই টাকাটা কোথাও ইনভেস্ট করব, ইনভেস্ট করে ওই 100 টাকা হোক বা 1 লাখ টাকা হোক আমি বাড়ানোর চেষ্টা করব। তাই আমরা অর্থ সময় মূল্যতেও বলে আসছি যে সময়ের সাথে সাথে আমার যদি ঘরে টাকা রাখি, তাহলে কিন্তু আমার টাকাটা গ্রো করবে না, বরং টাকাটার ভ্যালু কমে যাবে। ঠিক আছে, তো আমাকে কোথাও না কোথাও ইনভেস্ট করতে হবে। কোনো সোর্স না পেলে আমাকে ব্যাংকে জমাতে হবে, ঘরে রাখা লাভ হবে না। তো তো বেশি টাকা থাকলে আমাকে কোথাও না কোথাও ইনভেস্ট করতে হবে, যা হাতে রাখলে সেটা আমার মুনাফা কমায় দিবে। তো নগদ অর্থ বলতে আমরা কি বুঝি, আমার হাতে যে টাকাটা আছে, আমার ব্যাংকে জমাকৃত অর্থকেই বুঝাই। আবার দ্রুত, এই দুটা ছাড়াও দ্রুত বিক্রয়যোগ্য সিকিউরিটি, যেমন শেয়ার বলতে পারি। আমরা দ্রুত যখন চাপো, আমার হাতে আজকে একটা শেয়ার আছে, আমি কালকেই শেয়ারটা বিক্রি করে দিতে পারবো। ব্যাংকের টাইম ডিপোজিট, ব্যাংকে যে আমি অল্প দিনের জন্য টার্ম ডিপোজিট গুলা করি, 6 মাস, 1 বছর, 3 মাসের ডিপোজিট, এগুলা। অজমাকৃত চেক, অর্থাৎ কোনো চেক, যে চেকটা আমি হাতে পাইছি কিন্তু ব্যাংকে এখনো জমা হয় নাই, সেটা আমার এখনো অজমাকৃত চেক। ব্যাংকের অর্ডার ইত্যাদি অতি তাড়াতাড়ি আমরা নগদ অর্থে অন্তর্গত। ব্যাংকের অর্ডার, ব্যাংক আমাকে কোনো অর্ডার দিছে যে ভাই কালকে আসেন, স্ট্যান্ডিং অর্ডার দিল যে কালকে বা পরশু আমার চেকটা ক্যাশ করে দিবে, তো সেগুলো আমার নগদ ব্যবস্থাপনা বা নগদ হিসাবে বিবেচিত হবে। শুধুমাত্র যে আমার নগদ হাতে টাকাটাই হবে না, যেগুলো আমি খুব দ্রুত নগদ টাকায় কনভার্ট করতে পারি, সেই সবই আমার নগদ হিসাবে বিবেচিত হয়। ঠিক আছে, তো এই হলো, এইগুলাকে আমরা নগদ বলে বিবেচনা করব। এবং এগুলার ব্যবস্থাপনা, এগুলা কতটুকুন আমার কাছে রাখবো, কতটুকুন ইনভেস্ট করব, এটা আমাকে জানতে হবে। এবং এটা শুধু বিজনেস ফিল্ডের জন্য না, আমাদের রিয়েল লাইফ, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনেও, যে আমার পকেটে আমি কত টাকা নিয়ে রাস্তায় বের হব। যেমন কি, প্রতিদিনের খরচ 100 টাকা, ঠিক আছে, আমার 100 টাকা আরো কিছু অতিরিক্ত, আমার রাস্তায় কোনো বিপদ আপদ হবে যাবে, এর জন্য চিন্তা করে অথবা আমি আরো 200 টাকা এক্সট্রা দিতে পারি। এখন আমার খরচ 100 টাকা, আমি 10,000 টাকা নিয়ে রাস্তায় বেরোলাম, কোনো দরকার নেই, রিস্ক বেড়ে গেল, কারণ 10,000 টাকা আমার চুরি হয়ে যেতে পারে।
ঠিক আছে, আবার আমার 100 টাকা দরকার, আমি 100 টাকাই নিয়ে বেরিলাম, তাহলে কোনো কারণে হঠাৎ কোনো একটা ঝামেলায় পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম। তো আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনেও আমার মানি ব্যাগে বা আমার পকেটে কত টাকা থাকতে হবে সেই ব্যবস্থাপনাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আমরা এটা বের করার চেষ্টা করব যে আমার কতটুকু নগদ থাকা উচিত একটা বিজনেস প্রতিষ্ঠানের, বিভিন্ন পার্সপেক্টিভ চিন্তা করে। তো এটা কেন উদ্দেশ্য কি, লেনদেনের উদ্দেশ্য। প্রথমত আমি এখানে ডিটেইলেই দেখাচ্ছি যে ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন বিভিন্ন কার্যক্রম হয় যার জন্য আমার অর্থ সংরক্ষণ করতে হবে। আমার মাস শেষ হলে বেতন দিতে হবে, আমার প্রতিনিয়ত কাঁচামাল কিনতে হয়, আমার প্রতিনিয়ত পাওনাদারকে টাকা দিতে হয়, আমার বিল দিতে হয়, আমার বিভিন্ন আপ্যায়ন রিলেটেড খরচ থাকে, আমার রেগুলার কিছু খরচ থাকে। সেই খরচগুলো মেটানোর জন্য আমাকে নগদ অর্থ হাতে রাখতে হবে। তো নগদ অর্থ সংরক্ষণের উদ্দেশ্য হচ্ছে কোম্পানি শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান। শেয়ার হোল্ডাররা যে কোনো সময় বলতে পারে ভাই লাভ হয়েছে, লাভের টাকা দেন। ঋণের ক্ষেত্রে আমি যদি ঋণ নিয়ে থাকি সেই সময় সুদগুলা প্রদান করতে হবে। গভর্নমেন্টের বিভিন্ন ট্যাক্স থাকে সেইগুলা পরিশোধ করতে হবে। তো আমি যদি অনেক দিনের জন্য কোনো জায়গায় টাকা বেশি ইনভেস্ট করে রেখে দিই তাহলে কিন্তু আমি এই খরচগুলা মেটাতে পারবো না। এই খরচগুলা যদি না মেটাতে পারি আমার বিজনেস ভালোভাবে চলবে না, একটা সময় দেখা যাবে বিজনেস বন্ধ করে দিতে হতে পারে। দেন পূর্ব সতর্কতামূলক উদ্দেশ্য। অনেক সময় আমাদের অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে পারে, আমরা প্রেডিক্ট করতে পারতেছি যে 6 মাস পরে হয়তো বা 3 মাস পরে এটা বেড়ে যেতে পারে, তখন আমার অর্থের প্রয়োজন। যেমন এই যে যখন পেঁয়াজের দাম কিন্তু আস্তে আস্তে কমে যাবে বা চালের দামও কমে যাবে, তো এখন অনেকে যদি কেউ মনে করে যে না আমি এখন স্টক করব বেশি বেশি, তাহলে কি হবে, তার জন্য কিন্তু নগদ টাকার অনেক ঘাটতি দেখা দেবে পরে। আবার দেখা যাবে যে কিছু জিনিসের দাম এখন কম আছে শীতের কারণে, সাপোজ শীতের কারণে এখন বিভিন্ন গরমকালীন আইটেম যেমন ধরেন কোকের আইটেম, কোক এখন কম চলতেছে, তো কোকের দোকানদার বা যারা ডিস্ট্রিবিউটর তারা কি চায় যে ঠিক আছে ভাই কম দামে বিক্রি করে দিই তোমার কাছে, নাও তুমি রাইখা দাও আমার জিনিস, ঠিক আছে। তখন কি হবে, তো এরকম অস্বাভাবিক কখনো বৃদ্ধি আমি বুঝতে পারতেছি যে হঠাৎ করে দাম বাইরে যেতে পারে কোনো জিনিসের, যে যেমন ধরেন মাস্ক, যেমন ধরো এখন স্যানিটাইজার, হয়তো বা আরো 10-15 দিন 1 মাস পর যদি শীত আবার ভালো পড়ে তখন কিন্তু বাড়বে। তো এখন যে মাস্কটা আমরা 5 টাকায় কিনতে পারি সেই মাস্কটা হয়তো বা দেখা যাবে 15 টাকা বা 10 টাকা দিতে হবে। তো যারা বিজনেস করে তারা যদি এটা চিন্তা করে আগে থেকে তারা কিনা রাখতে পারে এখনই, ঠিক আছে। তো এরকম পূর্ব সতর্কতামূলক বিভিন্ন ক্ষেত্রে যন্ত্রপাতি নষ্ট হয়ে যাইতে পারে, শ্রমিকদের কোনো আন্দোলন আসতে পারে, রাজনৈতিক কোনো অস্থিরতা দেখা দিতে পারে। তো এই সব কারণ চিন্তা করে আমাকে একটা সেফ সাইডে থাকার জন্য আমরা কিছু অর্থ বিনিয়োগ করে রাখতে পারি বা আগেই বিনিয়োগ করে গোডাউনে প্রোডাক্ট ভরে রাখতে পারি। রিয়েল লাইফেও যে আমার রাস্তায় বের হয়েছি, আমি হয়তো বা রিক্সা দিয়ে যাচ্ছি, আমি পরে যেয়ে ব্যথা পাইতে পারি, তো আমাকে অথবা ব্যথা পেলে আমার 2টা ব্যথার ওষুধ কিনতে হবে, একটা ব্যান্ডেজের খরচ লাগতে পারে। তো এই চিন্তা করে কিন্তু আমি পকেটে 100 টাকা বেশি নিয়ে বেরোবো যাতে বিপদ আপদে, অথবা হঠাৎ করে আমার রাস্তায় কোনো কারণে খিদা পেয়ে গেল, তো আমাকে কিছু খেতে হবে, তো এই খাবারের জন্য আমার কিছু টাকা পকেটে রাখতে হবে। তো এগুলা পূর্ব সতর্কতামূলক উদ্দেশ্য। এরপর আসলো ব্যাংকের ক্ষতিপূরণমূলক জের বা কম্পেনসেটিং ব্যালেন্স মোটিভ। অর্থাৎ ব্যাংকের ক্ষতিপূরণ জের রাখার জন্য ব্যাংকে আমাদের বা ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে বিভিন্ন ধরনের কাজ করে, আমাদের হয়ে বিভিন্ন ধরনের কাজ করে, যেমন এলসি খুলে দেয়, আমরা চেক আদায় করে ব্যাংক, ব্যাংক বিভিন্ন সময় আমাদের তহবিলের স্থানান্তর, তো এই সকল কাজের জন্য ব্যাংক আমাদের নিকট থেকে কমিশন নেয়। তো ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ ব্যাংকেও কিছু সংরক্ষণ করতে হয়, কারণ ব্যাংক যদি দেখে যে আমরা ব্যাংক হতে স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করি তাহলে আমাদের নির্দিষ্ট পরিমাণে অর্থ ব্যাংকে জমা রাখতে হয়। তো আমি যদি একটা সার্টেন অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে জমা না থাকে ব্যাংক কিন্তু আমাকে ঋণ দেয় না। আমার অ্যাকাউন্টে যদি একটা ভালো অ্যামাউন্ট না থাকে ব্যাংক কিন্তু আমাকে এই সার্ভিসগুলো দিবে না। যেমন ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি সবাইকে দেয় না, যারা একটু ভালো বা যারা একটু বড় বড় অ্যামাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টে রাখে তারাই ক্রেডিট কার্ড ফ্যাসিলিটিসটা পায়। তো এই ধরনের বিভিন্ন ক্ষতিপূরণের জন্য বা ব্যাংকে চার্জ প্রদানের জন্য আমার ব্যাংকেও একটা ভালো অ্যামাউন্ট রাখতে হবে, যাতে আমি ভবিষ্যতে ব্যাংকে বলতে পারি আমি এখানে অনেক টাকা ইনভেস্ট করি বা আমার অ্যাকাউন্টে অনেক টাকা থাকে, তো আপনারা আমাকে ঋণ দেন বা আপনারা আমাকে এই সার্ভিসটা দেন, আমরা চাইতে পারবো। দেন ফটকা লাভের উদ্দেশ্য, এখানে ফটকা লাভ বলতে আমার অতিরিক্ত কোনো একটা অন্য একটা সেক্টর থেকে হঠাৎ করে একটা লাভ আনতে পারি। যেমন এই যে যেমন এখন কিছুদিন আগে যদি আমি চিন্তা করি যে
ব্যবসা যারা রাস্তায় ঘুরে ঘুরে জিনিস বেচতো, এখন তারা ওই জিনিস না, এটা খাবারের আইটেম এখন ওকে কম খায় করোনার জন্য। তো ওই খাবারের দোকানদার বা মুড়ি যে বিক্রি করতো বা ফুচকা যে বেচতো, সে মাস্ক বিক্রি করতেছে। দ্যাট ইজ ফটকা ইনকাম বা অতিরিক্ত এক্সট্রা কিছু ইনকাম। ফার্মেসি গুলা আগে মাস্ক রাখতো খুব কম, এখন এক্সট্রা বেশি রাখতেছে, যে অতিরিক্ত কিছু মুনাফার আসে। তো আমার স্বাভাবিক কার্যক্রমের বাইরে যদি আমি একটা কোন একটা ইনকাম বের করে নিয়ে আসতে পারি, দ্যাট ইজ ফটকা লাভের উদ্দেশ্য। যেমন হঠাৎ করে আমি জানলাম যে সাপোজ একটা শেয়ারের দাম, আমার কাছে নিউজ আসলো যে সাপোজ একটা শেয়ারের দাম, যে ব্যাকসিমকো, এখানে একটা এক্সাম্পল দিতেছি, ব্যাকসিমকো যে এখন 100 টাকা দাম, সেটা ফেব্রুয়ারি মাসে 150 টাকা হয়ে যাবে, আমার কাছে নিউজ আসছে। তখন আমি কি করতে পারি, যে ঠিক আছে 100 টাকার জিনিসটা আমি যদি এখন কিনে রাখি, 1 মাস পর সে আমাকে 50 টাকা করে বাইরে দিচ্ছে, ঠিক আছে আমি 10,000 টাকার কিনে রাখি। তো আমার কাছে এই 10,000 টাকা আজকে সেভিংস আমার অ্যাকাউন্টে থাকতে হবে বা আমার পকেটে থাকতে হবে, তাহলেই তো আমি ওই অতিরিক্ত ইনকামটা করতে পারবো। অনেকে আমরা করি এরকম ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যে ঠিক আছে একটা কাজ করতেছি, আরে ভাই এখানে 500 টাকা দে, আমি তোরে 600 টাকা দিব। তো এগুলো হচ্ছে অতিরিক্ত আমার ইনকাম, ঠিক আছে। তো এগুলো আমরা অনুমান ভিত্তিক অনেক সময় করতে পারি, যে কাঁচামালের মূল্য হঠাৎ করে বাইরে যেতেছে বা কমে যেতেছে, আমার কাছে টাকা আছে, আমি কিনা রাখলাম, তো ভবিষ্যতে আমি আর একটু বেশি দামে বেচতে পারবো। ঠিক আছে, যে আমাদের দেশে অনেকেই করে, যেমন আলুর ব্যবসায়ীরা, বিভিন্ন কাঁচামাল ব্যবসায়ীরা কিন্তু এটা করে। তো ওরা বুঝতেছে, ওরা স্টক করে ফেলে, পরবর্তীতে বেশি দামে বেচে। ঠিক আছে, তো এটা আমার অতিরিক্ত ইনকাম। তো এগুলো হচ্ছে আমরা ফটকা লাভের উদ্দেশ্য। তো এর জন্য আমার কিছু টাকা থাকতে হবে। তো এখন আমি দেখব নগদ রূপান্তর চক্র, অর্থাৎ একটা চক্র ঘোরে, আমি চক্রটা দেখাবো একটু পর। পণ্য উৎপাদনের জন্য বাকিতে আমরা কাঁচামাল ক্রয় করি। সাধারণত বিজনেস ফিল্ডের বেচা কেনা বাকিতে হয়, অর্থাৎ বিজনেসের সাথে যখন বিজনেস কোনো কেনে, অর্থাৎ ডিলারের থেকে পাইকারি ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী থেকে খুচরা ব্যবসায়ী, তারা কিন্তু ক্যাশ টাকায় কেনে খুব কম। ঠিক আছে, বাকিতে পণ্য কাঁচামাল ক্রয়ের ফলে পাওনাদারকে পাওনা পরিশোধের সময় থেকে উৎপাদিত পণ্য বিক্রির ফলে সৃষ্ট প্রাপ্য আদায়ের সময়কে নগদ রূপান্তর চক্র বলে। অর্থাৎ আমি পণ্য তৈরির জন্য কাঁচামাল কিনবো, ধরেন আমি শার্ট বানাই, আমি কাপড় কিনতেছি বাকিতে, তো ওই লোক আমার কাছে টাকা পাবে, যে কাপড়ওয়ালা। তো আমি কাপড় কেনা থেকে শুরু করে আমি শার্ট তৈরি করলাম, বিক্রি করলাম, বিক্রিও আমার ধারেই হলো। তো ওই যে ধরেন আমি কোনো একটা বসুন্ধরার কোনো একটা দোকানের কাছে বিক্রি করছি, তো ওই বসুন্ধরার দোকান টাকা দেওয়া পর্যন্ত যেই সময়, অর্থাৎ আমি ধরো নবাববাড়ি থেকে কাপড় কিনলাম, সেই কাপড়টা দিয়ে শার্ট হইলো, শার্ট হয়ে আমি বসুন্ধরার দোকানে বিক্রি করলাম, ওই দোকানদার আবার আমার কোনো কাস্টমারের কাছে বিক্রি করে আমাকে শার্টের টাকা দিল। তো ওই সময় পর্যন্ত পুরা সময়টাকেই আমরা একটা নগদ রূপান্তর চক্র বলবো। অর্থাৎ আমি পাওনাদারের থেকে কাঁচামাল ক্রয় থেকে আমি যার কাছে বিক্রি করছি, সে যতক্ষণ পর্যন্ত আমাকে টাকা না দিবে, এই পুরো সময়টাই একটা রূপান্তর চক্র। তো পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয়, উৎপাদনত পণ্য বিক্রি, ধারে বিক্রির ফলে সৃষ্ট প্রাপ্য আদায় এবং বাকিতে কাঁচামাল হলে পাওনাদারকে পাওনা পরিশোধে পুরো সময়টাই এই চক্রের আওতাভুক্ত। আমি যদি একটু দেখি, যেমন প্রথমে আমার কাছে প্রথম ব্যবসা যখন আমি শুরু করি, আমার কাছে কিছু নগদ টাকা আছে, নগদ টাকা দিয়ে আমি কাঁচামাল কিনতে পারি। এখানে আমি আরেকটা অ্যারো রাখছি, এখানে আমরা অনেক সময় ধারেও কিনি, যে নগদ নাই, আমি ভাই ধারে দেন, কিনলাম। কাঁচামাল কেনার পর আমি কি করলাম, আমি তৈরি করলাম। যেমন আমার এখানে কাঁচামাল ছিল কাপড়, কাপড় কিনলাম নবাববাড়ি থেকে, হয়তোবা নগদ টাকায়ও কিনতে পারি, অথবা আমি ধারেও কিনতে পারি। এই যে এই লাইনটা দিয়ে আমি বুঝাচ্ছি ধারেও কেনা যায়, এটা দুইটা লাইন বুঝাইলাম। তারপরে আমি কি করছি, উৎপাদন, আমি কাপড় কিনে আমি শার্ট তৈরি করলাম, আমার ধরেন আমার কারখানায় বৈশা বা আমার টেইলারে বৈশা। তো এই শার্ট আমি বিক্রি করলাম বসুন্ধরার কোন একটা শপ দোকানে, ধারে বিক্রয়। সে কিন্তু আমাকে এখনো টাকা দেয় নাই, সে আমাকে ডেট দিয়ে রাখছে যে ভাই দিব বিক্রি করে। তো সেটা আমাকে আবার একটা সময় বাকি আদায়, আমি টাকা আদায় করলাম তার থেকে। তো টাকা আদায় হওয়া মানে আমার কাছে আবার নগদ অর্থ ভালো, এভাবে করে আমি নগদ অর্থটা পেয়ে গেলাম। তো আবার এই নগদ অর্থ দিয়ে আমি কাঁচামাল কিনতে পারি, আবার নগদ অর্থ হাতে আছে আমার, কিন্তু আমি নগদ অর্থ দিয়ে না কিনা ধারে কিনলাম। কোনো ব্যবসায়ী, অনেক অনেক দোকানদার বা অনেক বড় প্রতিষ্ঠান আছে যারা বেশিরভাগ ব্যবসা, যেমন আমি বলছি ধারে হয়, বাট সময় সময় দেখা যায়
নগদে নিতে হয়। যেমন এখন শীতের সময় যদি আমি চিন্তা করি, যারা কফি বিক্রি করে, নেসকফি বিক্রি করছে, তারা কিন্তু ধারে দিবে না, কারণ এখন চাহিদা বেশি, বলবে ভাই নগদে কিনেন কফি। ঠিক আছে, এখন যেমন আইসক্রিমও যারা বিক্রি করে, তারা ঠাইসা ডাউনে দোকানে ভরে দিয়ে দেবে, আরে রাখেন পরে টাকা দিয়ে। ঠিক আছে, এখন আবার ধারে। কিন্তু গরমের সময় তারাই, আপনি যদি মুদিখানার দোকানে জিজ্ঞেস করেন গরমের সময়, ওরা ফোন দিয়ে বলবে ভাই নাই, ঠিক আছে, মাল নাই আমার কাছে, শেষ। তার মানে নগদ যখন যে ক্যাশ টাকা নিয়ে বসে আছে তখন তাকে আইসক্রিম দিবে, আর ঠান্ডার সময় আরে রাখেন আমরাই তো পরে দিয়েন টাকা। গরমের সময়ের কথা আর শীতের সময়ের কথা কিন্তু তাদের চেঞ্জ হয়ে যায়, কারণ যখন ডিমান্ড বেশি প্রোডাক্টের তখন তারা নগদ ছাড়া বিক্রি করতে চায় না, আর যখন ডিমান্ড কম তখন ঠিক আছে রাইখা দেন পরে দিয়েন টাকা। কারণ প্রোডাক্ট যদি একবার রাইখা দেয় টাকা দিবেই কখনো না কখনো। ঠিক আছে, কারণ বিক্রি হইতেছে না শীতের সময় আইসক্রিম, তো রাইখা গেল গোডাউনে, যে ভাই এখন বিক্রি হইতেছে না, থাক ওর কাছে থাকুক, আমি তো বেচতে পারবোই না, ওর কাছেই থাক, আমাকে 7 দিন পরে দেখ, 10 দিন পরে দেখ টাকা। আর যখন গরমের সময় ওর কাছে মাল কম, সব দোকানদার চাচ্ছে, তখন সে নগদ, যে নগদে দিবে তাকেই বিক্রি করবে। তো এইভাবে আমার নগদ রূপান্তর চক্রটা চলতে থাকে। তো আমি যদি এখানে একটা উদাহরণ দেখি, যে কাঁচামাল দরকার, সে অর্ডার দিল এবং কাঁচামাল সংগ্রহ করলো এবং বাকিতে কাঁচামাল নিচে, তো পাওনাদার সৃষ্টি হলো। তো উদাহরণ এখানে আমি একটা লিখছি, তো নগদ অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত আমরা পরিশোধ করতে হবে, এবং সে সেখানে বলে দিল যে 20 থেকে 30 দিন, অর্থাৎ আজকে কিনলে 20 থেকে 30 দিনের মধ্যে পেমেন্ট দিবে। তো সুতা তৈরি করে শ্রমিক প্রয়োজন, শ্রমিকের বেতনের সাথে পরিশোধ করতে হয় না, সাধারণত বেতন আমরা কখন দিই, মাসের শেষে দিই, তো সেটাও বকেয়া থাকতেছে। তো উৎপাদিত পণ্য বিক্রি হলো, বিক্রি হওয়ার পরে দেনাদার সৃষ্টি হয়, যা পরবর্তীতে আদায় হয়, এবং প্রাপ্য বিলের টাকা আদায় করতে যে সময় লাগে তাকে আমরা গড় আদায় সময় বলবো। অর্থাৎ আমার বিক্রি হওয়ার পরে টাকা আদায় করা পর্যন্ত যে সময়টা, সেটাকে আমরা অরাদায় সময় বলি। একটা সময় এসে আমরা বাকিতে কাঁচামাল ক্রয়ের ফলে সৃষ্ট প্রদেয় বিল পাওনা পরিশোধ করতে পারি। দেনাদারের নিকট থেকে পাওনা আদায়ের পূর্বেই যদি পাওনাদারকে আমরা বা শ্রমিকদের পরিশোধ করা হয়, তাহলে নগদ প্রাপ্তির চেয়ে নগদ পরিশোধ বেশি হবে। অর্থাৎ আমার ওই যে বসুন্ধরার যেই লোক, আমি যদি তার থেকে টাকা পাওয়ার আগেই আমি নবাব বাড়ির লোককে পেমেন্ট করে দিই, আমি আমার কর্মীদের পেমেন্ট করে দিই, তাহলে কি হবে, আমার কাছে টাকা কম আসতেছে বাট দিতে হচ্ছে বেশি। তো অতিরিক্ত তখন আমাকে কি করতে হবে, যখন আমার পেমেন্ট বেশি দিতে হবে, আমার অন্য কোনো উৎস থেকে টাকা আনতে হবে। তো এই পুরো বিষয়টা আমার রূপান্তর চক্রের মধ্যে হয়। তো আমি যদি এখন একটু কমন সেন্স দিয়ে চিন্তা করি, তা আমি কি চাবো, আমি চাবো যে বসুন্ধরার ওই লোকের থেকে আমার কাছে দ্রুত টাকা চলে আসুক, এবং আমি চাবো নবাব বাড়ির লোকের যত দেরিতে টাকা দিতে হয় তাহলে আমার জন্য ভালো, কারণ আমি চাবো দ্রুত আমার কাছে টাকা আনতে, লোকরে যত দেরিতে সম্ভব দিতে। আমরা কিন্তু অনেক সময় এটা চিন্তা করি আমাদের নিজেদের লাইফে, কোনো বন্ধুরে টাকা ধার দিলাম, 2 দিন পর পর ওরে ফোন দেয়, ভাই টাকা দে টাকা দে টাকা দে টাকা দে, ঠিক আছে। আর আমার কাছে যদি কেউ টাকা পায়, আমি তখন ওর সাথে 10 দিনের মধ্যে যোগাযোগই করি না। আমার টার্গেট হচ্ছে যে আমি যাকে টাকা দিছি বা যার কাছে টাকা পাবো তার এটা আগে নেই, তাড়াতাড়ি নেই, আর যে আমার কাছে টাকা পাবে তার সাথে যোগাযোগ বন্ধ রাখি, যতটা দিন চাপায় যাওয়া যায়। ঠিক আছে, তো এইভাবে আমরা চিন্তা করতে পারি। তো এখন নগদ রূপান্তর চক্রের একটা সূত্র দেখি। তো মজুদ পণ্যের গড় অবস্থানকাল, কতদিন আমার কাছে প্রোডাক্ট থাকতেছে, প্লাস বাকি আদায়ের গড় সময়, কতদিন সময় লাগতেছে আমার টাকা আদায়ের জন্য, এবং গড় পরিশোধকাল, কতদিন পর আমি সেটা পরিশোধ করি। তো এটা আবার মজুদ গড় বের করার সময় অনেক সময় এগুলো দেওয়া থাকে না প্রশ্নে, তখন বের করতে হলে মজুদ পণ্য ডিভাইডেড বাই দৈনিক বিক্রিত পণ্যের ব্যয়। যেহেতু দৈনিক, তার মানে অনেক ক্ষেত্রে যদি বছরে দেওয়া থাকে তখন আমরা এটা দিনে নিয়ে আসার জন্য 360 দিয়ে ভাগ করব। প্রাপ্য বিল আদায়ের সময়, অর্থাৎ টাকা পাবো, সরি, প্রাপ্য বিল আদায়ের সময়, এটা প্রাপ্য বিল হবে, সরি এখানে একটু ভুল হয়েছে, এটা প্রাপ্য বিল। এই যে এখানে এটা ঠিক আছে, প্রাপ্য বিল হবে এটা, হ্যাঁ, প্রাপ্য বিল ডিভাইডেড বাই ধারে বিক্রয় ডিভাইডেড বাই 360। প্রাপ্য বিলটা ঠিক থাকছে, সেখানে প্রদেয় না, এটা প্রাপ্য হবে, তো আপনারা একটু কারেকশন নিয়ে নিন, প্রদেয় না, এটা প্রাপ্য বিল হিসাব, হ্যাঁ, প্রাপ্য বিল ডিভাইডেড বাই দৈনিক, যেহেতু অনেক সময় যদি পোড়া বিক্রয়টা দেওয়া থাকে 360 দেওয়া ভাগ, আর গড় পরিশোধকাল প্রদেয় বিল ধারে বিক্রয়, তো ধারে ক্রয় ডিভাইডেড বাই 360। তো যেহেতু প্রাপ্য বিল, তার মানে বিক্রি করলে হয়, এর জন্য বিক্রয়। আর এখানে আরেকবার বলি, যেহেতু প্রাপ্য বিল, এখানে প্রাপ্য বিল হবে, তো আরেকবার বলতেছি, আমার এখানে প্রদেয়, ভুলে আমি প্রদেয় লিখছি, এটা প্রাপ্য হবে, হ্যাঁ। আর গড় পরিশোধ সময়, তার মানে আমাকে দিতে হবে টাকা, তার মানে দিতে হবে কখন, আমি কিনলে, এখানে জন্য নিচে ক্রয়, আর দিতে হবে মানে প্রদেয় বিল। ঠিক আছে, আর যেহেতু যদি মোট দেওয়া থাকে সেক্ষেত্রে আমি দিনে নিয়ে আসবো 360 দিয়ে ভাগ করে। তো
তো এই হলো আমার মেইন সূত্র। এখন মেইন সূত্রের জন্য আমার এই তিনটাকে বের করে নিতে হতে পারে। তো গড় আবর্তন, এই বছরে যতবার এই রূপান্তর চক্রটা সম্পন্ন হয় তাকে বোঝায়। অর্থাৎ এই যে চক্রটা আমি দেখাইছিলাম, এই চক্রটা যদি বছরে কয়েকবার ঘুরবে, তাই না? আমি তো আর একবার প্রোডাক্ট অর্ডার দিই বা প্রোডাক্ট একবার বসুন্ধরা ওই দোকানদারকে দিই না, বিভিন্ন বার দিই, কয়েকবার দিই। তো যতবার এক বছরে যতবার এই চক্রটা হবে পুরো সেটাকে আমরা বলবো নগদ আবর্তন। তো এটা সূত্র কি, 360 ডিভাইডেড বাই নগদ রূপান্তর চক্র। অর্থাৎ এই যে এখানে যে রেজাল্ট আসবে সেটা দিয়ে আমরা ভাগ করব। তো এখন যদি একটা ম্যাথ দেখি আমরা, বাটাসু সাধারণত তাদের কাঁচামাল ক্রয়ে 30 দিন পর তা পরিশোধ করে এবং সম্পূর্ণ তৈরিকৃত পণ্য ক্রেতাদের নিকটে পাকিতে বিক্রি করে তা 60 দিন পর আদায় করে। আবার দেখা যায় মজুত পণ্য গড় অবস্থানকাল, অর্থাৎ কাঁচামালতে উৎপাদিত পণ্যে রূপান্তরিত এবং বিক্রয় করতে সময় লাগে 90 দিন। নগদ রূপান্তর চক্র আবর্তন নির্ণয় করো। তো মজুত আবর্তন অবস্থানকাল, তো আমার এখানে কত দিন থাকে, এই যে মজুত আবর্তন গড় অবস্থানকাল ও উৎপাদিত রূপান্তর, এটাই ঠিক আছে 90 দিন। অর্থাৎ মজুত গড়ে আমার কাছে এবং তা আমার বিক্রি করাতে আমার সময় লাগে টোটাল 90 দিন। 90 দিন এখানে ডাইরেক্ট দেওয়া আছে, ঠিক আছে, এখানে আমার কিছু বের করতে হবে না। তারপরে কি লাগে আমাদের, প্লাস হয় হচ্ছে বাকি আদায়ের সময়। দেখি আদায়ের সময়ও দেওয়া আছে এখানে। বাটাসু কাঁচামাল ক্রয় করে 30 দিন পর পরিশোধ করে, তাহলে এটা পরিশোধ, তার মানে পরিশোধকাল 30 দিন। বিক্রি করে তার আদায় করে এই যে 60 দিন, তো এখানে 60 দিন ডাইরেক্ট দেওয়া। তো প্রশ্নে যদি অনেক ক্ষেত্রে এরকম হইতে পারে যে মোট বিক্রয় এত এবং মোট, যেমন এরকম হইতে পারে যে মোট প্রদেয় টাকা এত টাকা, ধরেন মোট প্রদেয় টাকা 1 লাখ এবং মোট ক্রয়ের পরিমাণ এত একক। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে এই সূত্রগুলো দিয়ে, এই তিনটা সূত্র ব্যবহার করে এইগুলা বের করে নিব। এখানে ডাইরেক্ট দেওয়া আছে তো আমরা বের করি নাই। তো আমার 120 দিন হলো যে আমার এই চক্রটা, একটা চক্র 120 দিন ঘুরে। এখন এটাকে যদি আমি আবর্তন নির্ণয় করি তাহলে বছরে কয়বার হচ্ছে আমার, 360 দিন বছরে হিসাবে আমরা ফিনান্স হিসাবে 360ই রাখি। রূপান্তর চক্র হয়েছে এখানে 120 দিন, তার মানে ওই চক্রটা বছরে 3 বার হবে এবং প্রতি চক্রের সময় 120 দিন। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি যে এখানে স্ট্রেট ফরওয়ার্ড সবকিছু দেওয়া ছিল, আমরা বের করি কিছুই বের করতে হয় নাই, তো আমরা বসায় দিছি। বাট অনেক ক্ষেত্রে আমাদের যখন বের করতে বলে যে বিক্রয় দেওয়া থাকবে, আমার প্রাপ্য টাকা কত দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রগুলো দিয়ে বের করে নিব। এই সূত্রগুলোর জন্য যে ফর্মুলাগুলো আছে সেগুলো দিয়ে বের করবো। তো আরেকবার বলে দিই যে এখানে প্রাপ্য বিল, এখানে প্রাপ্য ওয়ার্ড হবে, এটা প্রদেয় হবে না, এটা প্রাপ্য হবে। তো এই হলো আমাদের ব্যাপার। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। তো এবং আজকের আলোচনা থেকে ওই যে অঙ্কটা করলাম সেরকম একটা অঙ্ক, এবং নগদ অর্থ সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন। তো প্রথম থেকে নগদ অর্থ কেন আমরা রাখতেছি, উদ্দেশ্যগুলা বলছি। তো উদ্দেশ্যগুলাকেই একটু, ওইখানে যেমন আমি উদ্দেশ্য পয়েন্ট করে লিখছি, আপনারা একটা প্যারার মধ্যেই সবগুলা পয়েন্ট থেকে জিস্ট পয়েন্টগুলা বা জিস্ট কথাগুলা লিখলেই গুরুত্বটা হয়ে যাবে। তো আশা করি লেকচারটা আপনারা মনোযোগ দিয়ে 2বার শুনবেন এবং চেষ্টা করবেন ম্যাথটা করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে, এসডব্লিউ গুলো করতে। তো আজকের লেকচারটি এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।